নমস্কার স্নেহে ছাত্রছাত্রী, তোমাদের জন্য আজকে আমার আলোচনা বিষয়বস্তু হচ্ছে অভিস্রবণ চাপ এবং অভিস্রবণ চাপের উৎপত্তির কারণ আর একবার পর্যালোচনা করব। আর তার সাথে ভ্যান্ট অফ এর সূত্র, ভ্যান্ট অফের সূত্র যে তিনটি সূত্র আছে সেই সূত্র নিয়ে ডিটেলস আলোচনা করব। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমেই বলে রাখি যে এই যে আগের 25 নম্বর লেসনে আমরা আলোচনা করেছি, অভিস্রবণ চাপ আসলে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে দ্রাবকের চলাচল। এক কথায় আমরা কি বলতে পারি, ভিন্ন ঘনত্বের দ্রবণের মধ্যে দ্রাবকের চলাচল। দেখো এখানে একটা ছবি দেখানো হচ্ছে। এই ছবিতে পরিষ্কার আমরা দেখছি এখানে একটা মাঝখানে একটা অর্ধবেদ্য পর্দা আছে। তো এই অর্ধবেদ্য পর্দার কাজ কি না, দ্রাবকের অণুগুলো যেগুলো আকারে ছোট সেগুলো সহজেই চলাচল করতে পারে, কিন্তু দ্রাবের অণু চলাচল করতে পারবে না। এরকম ইউ আকারের একটা পিস্টনযুক্ত কোনো কি বলবো, একটা ইউ আকারে নল নেওয়া হয়েছে, একদিকে বিশুদ্ধ দ্রাবক রাখা হয়েছে আর একদিকে দ্রবণ। দেখো সেম হাইটে রাখা আছে, অর্থাৎ আমরা যতটা দ্রাবক নিয়েছি ততটা পরিমাণই দ্রবণ নিয়েছি। এখন বেশ কিছুক্ষণ রাখার পর দেখা যাবে যে দ্রাবকের অণুগুলো, আবার আলোচনা করছি আমরা আজকে, দ্রাবকের অণুগুলো বিশুদ্ধ দ্রাবকের দিক থেকে দ্রবণের দিকে অনেকটা এগিয়ে এসেছে। এখন এই যে দ্রাবকের অণুর দিকে, দ্রাবকের অণুর দিকে বিশুদ্ধ দ্রাবকের থেকে দ্রাবক অণুর চলাচল, তোমাদের মনে প্রশ্ন হতে পারে এর কারণ কি? খুব সিম্পল একটি কারণ হচ্ছে, দেখো এই যে দ্রবণ, এই দ্রবণের কেমিক্যাল পোটেনশিয়াল বা তড়িৎ রাসায়নিক বিভব, যেটাকে বলি ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল, এটা যথেষ্ট কম, আর বিশুদ্ধ দ্রাবকে তার তুলনায় বেশি। অর্থাৎ উচ্চ ঘনত্বের যদি দ্রবণ হয় তার কেমিক্যাল পোটেনশিয়াল কম, আর নিম্ন ঘনত্বের বা বিশুদ্ধ দ্রাবকের কেমিক্যাল পোটেনশিয়ালটা বেশি। এই কেমিক্যাল পোটেনশিয়াল আমরা আরও উচ্চতর রসায়নে আরও ডিটেলস এই বিষয়ে শিখব। তবে মোটামুটি জেনে রাখো যে কেমিক্যাল পোটেনশিয়াল হলো একটা ভৌত রাশি যা পরিমাপ করে যে কোনো পদার্থের অণুগুলো তাদের পালানো বা এসকেপিং টেন্ডেন্সি। যেমন এন্ট্রপি তোমরা পড়েছিলে যে একটা পদার্থের কি বিশৃঙ্খলতার পরিমাপ, তেমনি ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল তড়িৎ রাসায়নিক বিভব হলো একটা ভৌত রাশি যা পরিমাপ করে যে এখান থেকে কি পরিমাণ দ্রাব বা দ্রাবক অণু সে এসকেপ করবে বা চলে যাবে। তো যেহেতু এখানে লোয়ার পোটেনশিয়াল, এখানে হচ্ছে লোয়ার পোটেনশিয়াল আর এখানে হায়ার পোটেনশিয়াল, তাহলে কি হবে, এর মধ্য দিয়ে দ্রাব অণু চলাচল যেহেতু করতে পারে না, নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক অণু এদিকে চলে আসবে। এখন এই চলে আসাটাকে আটকানোর জন্য এর পিস্টনের ওপর কী করা হয়, কিছু পরিমাণ বল, যেহেতু নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করা আছে, তার মানে প্রেশার। এই প্রেশারই হলো অভিস্রবণ চাপ। তাহলে অভিস্রবণ চাপের মূল কারণ হচ্ছে কিন্তু ইলেকট্রিক কেমিক্যাল পোটেনশিয়াল বা সিম্পলি কেমিক্যাল পোটেনশিয়াল ডিফারেন্স। মনে রাখার জন্য আমরা একটু যদি সামারি আপ করি তাহলে কি দাঁড়াচ্ছে, নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক অণু কোথায় যাবে না, উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে। কার মধ্য দিয়ে না, অর্ধবেদ্য পর্দার মধ্য দিয়ে। পর্দাগুলো নর্মালি কী হয়, দু ধরনের হতে পারে, একটা প্রাকৃতিক অর্ধবেদ্য আর কৃত্রিম অর্ধবেদ্য। প্রাকৃতিকগুলো যেগুলো যেমন ডিমের যে বাইরের খোসার ভেতরে পাতলা যে আস্তরণ, যার মধ্য দিয়ে কি হয়, পুষ্টি অণু মুরগির দেহ থেকে ওই ডিমের মধ্যে সঞ্চারিত হয়েছিল বলেই বেড়েছে ডিমটা ধীরে ধীরে। ঠিক একইভাবে আমরা বলতে পারি যে এই মূত্রথলি, পিগ ব্লাডার, এরকম আরও অনেক আছে। তারপরে কোষের বাইরে যে কোষ পর্দা থাকে ওটাও একটা অর্ধবেদ্য পর্দা। তো অর্ধবেদ্য মানে যেগুলো পারমিয়েবল মেমব্রেন, সেমি পারমিয়েবল মেমব্রেন,
মানে কিছু কিছু বর্ণনা যেতে পারে যাদের আকার যথেষ্ট ছোট, সেই হিসাবে অর্ধবেদ্য পর্দার কিন্তু যেমন পার্চমেন্ট পেপার তার একটা হিসাব থাকে, মাপ থাকে, এত নম্বর পার্চমেন্ট, এত নম্বর ইত্যাদি। তো অবিশ্রবণ বিষয়টা তাহলে আমরা আশা করি কিছুটা হলেও বুঝতে পারলাম যে সিম্পলি আর কিছুই নয়, দ্রাবক অণুর চলাচল কোথায় না স্যার ভিন্ন ঘনত্বের দ্রবণ থেকে দ্রবণের মধ্যে চলাচল। আর এই অবিশ্রবণের কারণ তো আমরা দেখো কেমিক্যাল পোটেনশিয়াল দিয়ে বললাম ব্যাপারটা ঠিক। এবার কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে, দেখো কিশমিশ, শুকনো কিশমিশ জলে ফেলে দিলে কিশমিশ দানাটা ফুলে ওঠে। তা আসলে কি হয় না, ওই কিশমিশ দানার ভেতরে বিশুদ্ধ দ্রাবকের অণু তার হায়ার পোটেনশিয়াল জোন অর্থাৎ বিশুদ্ধ দ্রাবক থেকে জল ওই মানে এর মধ্যে কিশমিশের মধ্যে, যেহেতু সেখানে তৈরি কোষের মধ্যে তার কেমিক্যাল পোটেনশিয়ালটা কম হয় যেহেতু উচ্চ ঘনত্ব, তার মধ্যে প্রবেশ করে এবং ধীরে ধীরে কিশমিশটা তার সেলের মধ্যে যেহেতু সাইটোপ্লাজমে জলটা ঢুকে যাচ্ছে ধীরে ধীরে ফুলে ওঠে। এখন ওই ফুলে ওঠা কিশমিশকেই যদি আবার আমরা নুন জলে, গাঢ় নুন জলে ফেলে দিই, আবার উল্টো ঘটনা ঘটবে, অর্থাৎ ভেতর থেকে কোষের ভেতর থেকে জল বাইরে বেরিয়ে আসবে, বহি অবিশ্রবণ ঘটবে। আগেরটা ঘটলো অন্ত অবিশ্রবণ আর এখানটা হলো বহি অবিশ্রবণ। এই হচ্ছে ব্যাপারটা। তো অবিশ্রবণ চাপ নিয়েও আমরা আলোচনা করেছি। দেখো এখানে একটা এক্সপেরিমেন্ট দেখানো হচ্ছে, এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক বি, এটা একটা দ্রবণ। এখানে কি করা আছে, একটা অর্ধভেদ্য পর্দা রাখা আছে আর এখানে একটা পিস্টন যে করা আছে, যেটা একটা কিছু পরিমাণ ওয়েট যেটা ওঠানামা করতে পারে। এখন আমরা এই দ্রাবকটা ঢালার সঙ্গে সঙ্গে, এই দ্রবণের মধ্যে দ্রাবকটা ঢালার সঙ্গে সঙ্গে আমরা এখান দিয়ে যে যদি কোনো কিছু পরিমাণ আমরা এখানে যদি দ্রাবকটা পোর করে ঢালি, তাহলে কী হবে, এই দ্রাবক অণুগুলো এবার দ্রুত হায়ার পোটেনশিয়াল জোন থেকে এদিকটা পোটেনশিয়াল ভ্যালুটা, এদিকে পোটেনশিয়াল ভ্যালুটা যদি μ1 বলি, এদিকের পোটেনশিয়াল ভ্যালুটা যদি μ2 বলি, অবভিয়াসলি μ1 গ্রেটার দ্যান μ2, তাহলে এই রিজিয়ান থেকে এদিকে চলে আসছে। এখন এই চলে আসার ফলে কি হচ্ছে, দ্রাবক অণুগুলো কী হবে, এখানে আয়তনে বাড়বে, ফলে এই পিস্টনের উপর চাপ তৈরি হবে। তাহলে ন্যূনতম যে পরিমাণ চাপটা প্রয়োগ করলে এই পিস্টনটা আর উঠতে পারে না, সেটাকেই বলবো এই দ্রবণের অবিশ্রবণ চাপ। তো অবিশ্রবণ চাপ কিন্তু উৎপত্তির কারণ আর একটাভাবে ব্যাখ্যা আমরা করতে পারি। দেখো কি সিম্পলি না, এই যে ধরো বিশুদ্ধ দ্রাবক, এখানে এই যে দ্রাবক অণু নিয়েছি, ধরো এই পরিমাণ আমি দ্রাবক অণু নিয়েছি, এই পরিমাণ আমার দ্রবণ আছে। তাহলে দেখো এই বিশুদ্ধ দ্রাবকের ঠিক এই জায়গাটা উপরিভাগে কি হবে না স্যার, একটা বাষ্পচাপ তৈরি হবে, সেটা হচ্ছে আমার P0। আর এই দ্রবণের ওপরে যে বাষ্পচাপ তৈরি হবে এই জায়গাটায়, সেটাকে মনে হবে P। তাহলে অবভিয়াসলি আমরা বলবো P0 গ্রেটার দ্যান P। তাহলে বিশুদ্ধ দ্রাবকের ওপরে কি বাষ্পচাপ বেশি, তাহলে এই বাষ্পচাপ কি করবে, বিশুদ্ধ দ্রাবকের ওপরে কি হবে, উপর থেকে একটা কি করবে, চাপ সৃষ্টি করবে। তাহলে চাপ সৃষ্টি করার ফলে কি হবে, দ্রাবক অণুগুলো এই অর্ধবেদ্য পর্দা ভেদ করে দুদিকে চাপের সাম্যতা বজায় রাখার জন্য, কিসের জন্য, দুদিকে চাপের সাম্যতা বজায় রাখার জন্য বেশি বাষ্পচাপযুক্ত জায়গা থেকে দ্রাবককে বাধ্য করে দ্রবণের দিকে আসা, এবং এই কারণেই দ্রাবক অণুর চলাচল ঘটে। তাহলে দুটো ফ্যাক্টর দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি, একটা হচ্ছে অবিশ্রবণ চাপ আর একটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল। তো দেখো এবার তোমাদের যে বই, সে বইয়ে অবিশ্রবণ চাপের কীভাবে সংজ্ঞা দেওয়া হচ্ছে, আমরা প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো। আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাবো, যারা এই ভিডিও তোমরা দেখছো, তোমরা তো পড়ছো, পড়ার সময় একটু দায়িত্ব সহকারে, মানে একটু কেয়ারফুলি পড়বে। দেখো কোনো দ্রবণ, তাহলে আমরা অবিশ্রবণ চাপ কার সঙ্গে না, কোনো দ্রবণ এবং তার সঙ্গে বিশুদ্ধ দ্রাবক যদি অর্ধবেদ্য পর্দা দ্বারা আলাদা থাকে, তাহলে নিজেকে এবার প্রশ্ন করো, কে কার থেকে আলাদা, দ্রাবক দ্রবণ থেকে, অথবা বলতে পারো দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ অর্ধবেদ্য পর্দা দ্বারা আলাদা। এই অবস্থায় দ্রবণের ওপর যে সর্বনিম্ন চাপ প্রয়োগ করলে অবিশ্রবণ প্রক্রিয়াটা বন্ধ হয়, অর্থাৎ নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক অণুর চলাচল উচ্চ ঘনত্বের দ্রবণের দিকে যাতায়াতের প্রক্রিয়াটা বন্ধ হয়, সেটাকেই বলা হচ্ছে দ্রবণের অবিশ্রবণ চাপ। আশা করি বুঝতে পেরেছ। এই অবিশ্রবণ চাপ আমরা নর্মালি কী দিয়ে প্রকাশ করি না স্যার,
পাই দিয়ে প্রকাশ করি। তো বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অভিস্রবণ চাপ যদি পাই 0 বলি, তাহলে দ্রবণের বাষ্পচাপকে আমরা অবশ্যই বলবো পাই। ঠিক আছে, সরি একটু বলার সময় আমার মিস্টেক হলো, সেটা হচ্ছে দেখো পাই 1 যদি নিম্ন ঘনত্বের কোনো দ্রবণের, ধরা যাক এটা আমার নিম্ন ঘনত্বের কোনো দ্রবণ, তার অভিস্রবণ চাপ, আর এটা উচ্চ ঘনত্বের দ্রবণ, তার এটা অভিস্রবণ চাপ পাই 2। তো বিজ্ঞানী ভ্যান টপ দেখিয়েছেন যে পাই 2 গ্রেটার দেন পাই 1, অর্থাৎ উচ্চ ঘনত্বের দ্রবণ, অর্থাৎ যার মোলারিটি বেশি, যে দ্রবণের মোলারিটি বেশি, সেই দ্রবণের কি হয়, অভিস্রবণ চাপটাও বেশি হয়। তাহলে অবভিয়াসলি এটা নিম্ন ঘনত্বের দ্রবণ যদি আমরা বলি, এটাকে আমরা যদি নিম্ন ঘনত্বের দ্রবণ বলি, এটাকে যদি আমরা উচ্চ ঘনত্বের দ্রবণ বলি, তাহলে অবভিয়াসলি এইটার পাইটা বেশি। তাহলে প্রশ্ন কি না, এই সাম্যতা আনার জন্য, কিসের সাম্যতা, অভিস্রবণ চাপের, তাহলে দ্রাবক কী করবে, এই নিম্ন অভিস্রবণ চাপযুক্ত অঞ্চল থেকে উচ্চ অভিস্রবণ চাপের দিকে যাবে, যাতে করে এর গাঢ়ত্বটা কমে। তাহলে গাঢ়ত্বটা কমলে কী হবে না, এর অভিস্রবণ চাপটা কমবে। ঠিক আছে, এর অভিস্রবণ চাপটা কমবে। তাহলে অভিস্রবণ চাপটাকে সমান করার উদ্দেশ্যেও দ্রাবক অণু চলাচল করতে পারে। তো আমরা এখন দেখব যে এই অভিস্রবণ চাপের যে ডিফারেন্স, এই অভিস্রবণ চাপের ডিফারেন্সের কারণে দ্রাবক অণুর যে চলাচল ঘটছে, সেটা কি কি বিষয়ের দ্বারা প্রভাবিত হতে পারে। বিজ্ঞানী ভ্যান টপ কয়েকটি 3টি সূত্রের সাহায্যে তিনি পরিষ্কার উল্লেখ করেছেন, সেটা আমরা একটু আলোচনা করব। তো দেখো, তোমরা অলরেডি পড়েছো দ্রবণের মোলারিটি মানে মোল পার লিটার, অর্থাৎ দ্রবণের গাঢ়ত্বকে আমরা যদি মোলারিটি ইউনিটে প্রকাশ করি, সেই দ্রাবণের গাঢ়ত্বকে আমরা যদি সি দিয়ে প্রকাশ করি, সেই সি হচ্ছে কি না, মোলারিটি অফ দ্য সলিউশন, আর এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, মোলারিটি এম দিয়ে প্রকাশ করি। অর্থাৎ কোনো দ্রবণের মোলারিটি C1, কোনো দ্রবণের মোলারিটি যদি C2 হয়, C2 ব্র্যাকেটে আমরা এম লিখি, এটা লিখতে পারি 0.1, এটা 0.2, হোয়াট এভার। তো প্রশ্ন হচ্ছে যে যদি C1 গ্রেটার দেন C2 হয়, অর্থাৎ যে দ্রবণের মোলারিটি বেশি, বিজ্ঞানী বলছেন তার প্রথম সূত্রে, ভ্যান টপ বলছেন তার প্রথম সূত্রে, যে দ্রবণের অভিস্রবণ চাপ, যে দ্রবণের মোলারিটি বেশি, সেই দ্রবণের অভিস্রবণ চাপও বেশি। অর্থাৎ উনি বলছেন যে দ্রবণের বাষ্পচাপ পাই সমানুপাতিক সি। যখন বলা হচ্ছে কোনো দ্রবণের দুটো ফ্যাক্টর, দ্রবণের কি উষ্ণতাটা ফিক্সড, দুটো ভিন্ন দ্রবণের ক্ষেত্রে আমরা যদি তুলনা করি, হয়তো দ্রবণের নেচারটা একই হতে হবে, অর্থাৎ একই তড়িৎ বিশ্লেষ্য দ্বারা তৈরি করা দ্রবণ হতে হবে, দুজনে শুধুমাত্র গাঢ়ত্বের তফাৎ থাকবে, কিন্তু টেম্পারেচারটা একই রাখতে হবে, উষ্ণতা একই উষ্ণতায়, এইটা কন্ট্রোল করতে হবে। তাহলে সেটা দেখা যাবে যে পাই সমানুপাতিক সি, সেক্ষেত্রে হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে কোনো দ্রবণের স্থির উষ্ণতায় অনুদ্বায়ী যদি কোনো অতড়িৎ বিশ্লেষ্য অসংযোজিত কঠিন দ্রাব মিশিয়ে একটি দ্রবণ তৈরি করা হয়, সেই দ্রবণের অবশ্যই অভিস্রবণ চাপটা, কি চাপ, অভিস্রবণ চাপ কার সমানুপাতিক হবে, মোলার গাঢ়ত্ব, নট মোলাল, নট ইট, মোলার, এম, ক্যাপিটাল এম। তো এখানে ব্যাখ্যা করা আছে, দেখো, যদি অসংযোজিত অতড়িৎ বিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত হয়, ধরে নিচ্ছি দ্রবণের গাঢ়ত্ব সি মোল পার লিটার। এখন নির্দিষ্ট উষ্ণতায় অভিস্রবণ চাপ পাই হলে পাই সমানুপাতিক সি, হ্যাঁ পাই সমানুপাতিক সি। এখান থেকে আরেকটা জিনিস আমরা ডিডাকশন করতে পারি, দেখো ধরে নিচ্ছি আমার ভি লিটার আয়তনে এন মোলস কি আছে, ওই দ্রাবটা দ্রবীভূত আছে, তাহলে সি এক্ষেত্রে কি স্যার এন বাই ভি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পাই সমানুপাতিক অ্যাকচুয়ালি এন বাই ভি, যেহেতু ভি ফিক্সড, তাহলে নাম্বার অফ মোলস, একই আয়তনে নাম্বার অফ মোলস বাড়লে অভিস্রবণ চাপ বাড়বে। অথবা উল্টোটা,
দুটি দ্রবণ নিলাম, দুটো দ্রবণে নাম্বার অফ মোলস একই আছে, কিন্তু ভি অর্থাৎ আয়তনটা বেশি কম আছে। অর্থাৎ আয়তন বাড়লে অভিস্রবণ চাপ কী হবে? কমবে। ধরো সমমোলার দ্রবণ তৈরি করলাম, একটা 0.1 মোলার 0.1 মোল, মোলার নয় মোল পার 1 লিটার দ্রবণ তৈরি করেছি, আর একটা 0.1 মোল সেটা আমি 3 লিটার দ্রবণ তৈরি করেছি। তাহলে এখানে যেহেতু ভি বেশি, আয়তনটা বেশি, তাহলে এই দ্রবণের কি গাঢ়ত্ব কমে গেল, তার মানে পাইটাও কমে যাবে, অর্থাৎ অভিস্রবণ চাপও কমে যাবে। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট পয়েন্ট দেখো, দেওয়া আছে দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রে কি বলেছে দেখো, বলা হচ্ছে যে স্থির গাঢ়ত্বের যদি এরকম কোনো দ্রবণ নেওয়া হয়, যে দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে, লঘু দ্রবণ অবশ্যই, তো সেরকম লঘু দ্রবণে আসলে বলা হচ্ছে যে উষ্ণতা যত বাড়বে তত অভিস্রবণ চাপও বাড়বে। অর্থাৎ বলা হচ্ছে যে পাই সমানুপাতিক টি, ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি এখানে বলা হচ্ছে এটা একটা পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতি করা হচ্ছে, পাই সমানুপাতি টি। নেক্সট হচ্ছে বলা আছে দেখো 3 নম্বর সূত্রে, স্থির উষ্ণতায় কোনো দ্রাবকের একটি নির্দিষ্ট আয়তনে সম পরিমাণ যদি দ্রাবক মেশানো হয়, তাহলে যে দ্রবণ তৈরি হবে সেই দ্রবণের অভিস্রবণ চাপ, যেহেতু উষ্ণতা স্থির, যেহেতু মোলারিটি স্থির দ্রবণের, বলা হচ্ছে তারা ভিন্ন দ্রাবক হলেও, ভিন্ন দ্রাবের দ্রবণ হলেও বলা হচ্ছে যে তাদের অভিস্রবণ চাপ একই হবে। তাহলে কি দেখা গেল যে অভিস্রবণ চাপ তো স্যার আসলে দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করছে না। যে দ্রাবেরই আপনি করুন, লঘু দ্রবণ যদি হয়, অনুদ্বায়ী দ্রবণ যদি হয়, অসংযোজিত বা বিয়োজিত যদি না হয়, তারা সংযোজিত বা বিয়োজিত না হয়, অর্থাৎ অসংযোজিত অবিয়োজিত যদি তড়িৎ বিশ্লেষ্য হয়, তাহলে যে দ্রবণই আপনি প্রস্তুত করুন, মোলারিটি যদি একই থাকে, লঘু দ্রবণ যদি হয়, তাহলে প্রত্যেকেরই অভিস্রবণ চাপ একই। তো এটাই তো সংখ্যাগত ধর্ম। তাহলে এর থেকে বলতে পারবো, এই সূত্র থেকে বলতে পারবো, এই মানে এক্সপ্লানেশন থেকে বলতে পারবো যে ভিন্ন ভিন্ন গাঢ়ত্বের দ্রবণ যেমন ভিন্ন অভিস্রবণ চাপ দেয়, তেমনি একই উষ্ণতায় সম ঘনত্বের বা সম মোলার দ্রবণ তাদের অভিস্রবণ চাপ এক, অর্থাৎ কণার সংখ্যার উপর অভিস্রবণ চাপ নির্ভর করে না, তাই না? ভিন্ন ভিন্ন দ্রাবের প্রকৃতির ওপর নির্ভর করে না, উল্টো বলে ফেললাম, ভিন্ন ভিন্ন দ্রাবের ওপর নির্ভর করে না, কণার সংখ্যার ওপর নির্ভর করে। কণার সংখ্যা বাড়লে, ওই যে আমরা বললাম না, এখানে আমরা করলাম না, এই দেখো পাই সিম্পলি ভ্যারিজ টু কী করলাম, এম। যখন একই আয়তনের দ্রবণ যদি নাম্বার অফ মোলস পাল্টায়, তাহলে কী হবে? পাই বাড়বে। তাহলে কণার সংখ্যার ওপর নাম্বার অফ মোলস বাড়া মানেই নাম্বার অফ মলিকুলস বাড়বে, তার মানে পাই বাড়বে। তাহলে অভিস্রবণ চাপ কি? একটা সংখ্যাগত ধর্ম, যেমনটা আমরা আগে 3টি পড়েছি, এটা হলো সংখ্যাগত ধর্ম। আচ্ছা, এরপর ভ্যান টপের যে অভিস্রবণ চাপ সমীকরণ, সেটা দেখো আমরা ওই উপরের সূত্র থেকে, দেখো প্রথম সূত্র থেকে আমরা তো বলতেই পারি পাই সমানুপাতি সি যখন উষ্ণতা স্থির, তারপরে বলতে পারি পাই সমানুপাতি টি, অর্থাৎ উষ্ণতার সঙ্গে সমানুপাতিক যখন সমমোলার দ্রবণের ক্ষেত্রে তুলনা করা, যখন সি আবার, তাহলে এখান থেকে আমরা বলতে পারি পাই সমানুপাতি স্যার সি টি হিমাঙ্কের, তাহলে পাই সমানুপাতি থেকে সমান করতে গেলে একটা ধ্রুবকান্ত কে সমাধান। চলো এই কে এর মান দেখা গেছে যে যদি সিটাকে মোলার গাঢ়ত্বে নেওয়া হয়, তা মোল পার লিটারে নেওয়া হয়, টি টেম্পারেচার যদি কেলভিনে প্রকাশ করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে পায়ের মান অ্যাকচুয়ালি কে এর মান সর্বজনীন যে গ্যাস ধ্রুবকের যে ভ্যালু 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, সেই ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে। তাই এর সঙ্গে তুলনা করে আমরা এই পাই সমান অ্যাকচুয়ালি লিখি আর ইন্টু সি ইন্টু টি, দ্যাট ইজ পাই সমান সি আর টি। এই হচ্ছে সমীকরণ। তাহলে অভিস্রবণ চাপ সংক্রান্ত সমীকরণ, অভিস্রবণ চাপ পাই সমান দ্রবণের মোলারিটি সি, দ্রবণে উষ্ণতা টি গুণিত ধ্রুবক হচ্ছে আর, সর্বজনীন গ্যাস ধ্রুবক। দেখো লঘু দ্রবণের ক্ষেত্রে এই সমীকরণটা আসলে
যে আদর্শ গ্যাসের সমীকরণের সমতুল্য বা এর অনুরূপ সেটা আমরা এক্ষুনি প্রমাণ করে দেখিয়ে দিতে পারি। খুব সিম্পল। দেখো, তোমরা যদি বলো পাই সমান সি আর টি, পাই সমান সি আর টি, তাহলে এখান থেকে আমরা সির জায়গায় লিখতে পারি এন বাই ভি আর টি, নাম্বার অফ মোলস পার ভি লিটার্স। কাজে পাই ইন্টু ভি ইকুয়ালস এন আর টি। তো এবার কম্পেয়ার করো, পি ভি সমান এন আর টি। তো দেখো এখানে পি অ্যাকচুয়ালি কার সঙ্গে কম্পারেবল? পায়ের সঙ্গে। তাই বিজ্ঞানী ভ্যান্টক বলছেন যে যদি কেউ কোনো পাই পাই অভিস্রবণ চাপযুক্ত দ্রবণ, যেটা লঘু দ্রবণ, সেই লঘু দ্রবণের অভিস্রবণ চাপটা মাপার পর সেই দ্রবণটাকে বাষ্পায়িত করে, অর্থাৎ দ্রাবকটা বাষ্প হয়, তাহলে দ্রাবক যে চাপ প্রয়োগ করবে সেটা হবে পি। দ্রাবক যে চাপটা প্রয়োগ করবে সেটা হলো পি। এই হচ্ছে, তাহলে কোনো লঘু দ্রবণে যে পরিমাণ দ্রাবক দ্রবীভূত আছে সেই পরিমাণ দ্রাবকে যদি পৃথকভাবে দ্রবণের সম আয়তন বিশিষ্ট একটি পাত্রকে গ্যাসীয় অবস্থায় রাখা হয়, তবে গ্যাসটি যে চাপের সৃষ্টি করে তা দ্রবণটির অভিস্রবণ চাপের সমান। তাহলে এই বিষয়টাকে যদি আমরা আরেকটু খোলসা করে বলি, ধরো একটা কোনো দ্রবণ আছে, একটা লঘু দ্রবণ, সেই লঘু দ্রবণে যদি আমি এন মোলস পার লিটার পার ভি লিটার যদি কি থাকে, ওই বস্তু দ্রবীভূত থাকে, এবার আমি আরেকটি দ্রবণ প্রস্তুত করব, সেখানেও এন মোলস দেবো অন্য একটি পদার্থ, সেখানে ওই ভি লিটার একই আয়তনে এই পাত্রের দ্রবণটা তৈরি করব। তাহলে সেই পাত্রের দ্রবণে যদি আমরা বাষ্পায়িত করি, মানে গ্যাসীয় অবস্থায় আনি, একই উষ্ণতায় সম উষ্ণতায় যদি রাখি, তাহলে একটা কী হবে, গ্যাসটার ওপরে একটা কী হবে, বাষ্পচাপ সৃষ্টি হবে। সেই বাষ্পচাপের ভ্যালুটা হবে কি? পি। ওকে, গ্যাসীয় অবস্থায় সম উষ্ণতায় রাখা হয়, তবে গ্যাসটি যে চাপের সৃষ্টি করবে সেটা অভিস্রবণ চাপের সমান। তাই আমরা বলতে পারি কি, পাই সমান সি আর টি। আসলে এই অভিস্রবণ চাপ কার সঙ্গে তুলনীয়? না, লঘু দ্রবণ যদি হয় তাহলে সেটা আদর্শ গ্যাসের সমীকরণের সঙ্গে তুলনীয়।